আমরা অনেকেই তো চাই, তাই না, যে আমাদের ইনভেস্টমেন্টগুলো শুধু বাড়বেই না, বরং মাস মাস একটা ইনকামও এনে দেবে। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক এই বিষয়টা নিয়েই কথা বলবো। দেখব এমন 5টা অ্যাসেট যেগুলো একটা রেগুলার ইনকাম জেনারেট করতে সাহায্য করতে পারে। কিন্তু আসল প্রশ্নটা হলো কিভাবে, কোন অ্যাসেটগুলো থেকে সত্যি সত্যি রেগুলার ক্যাশ পাওয়া সম্ভব, আর সবচেয়ে বড় কথা, এগুলোর সাথে কি কি রিস্ক বা ঝুঁকি জড়িয়ে আছে। চলুন এই ব্যাপারগুলো একটু খুঁটিয়ে দেখা যাক। তো আজকে আমরা কি নিয়ে কথা বলবো? দেখুন, প্রথমে আমরা ডিভিডেন্ড স্টক দিয়ে শুরু করব, এরপর কর্পোরেট বন্ড, মিউচুয়াল ফান্ড, আর তারপর রিয়েল এস্টেটের দুটো আলাদা দিক দেখব। আর সবশেষে আমরা আলোচনা করব যে নিজের জন্য সঠিক স্ট্র্যাটেজিটা কিভাবে বেছে নেওয়া যেতে পারে। চলুন তাহলে শুরু করা যাক আমাদের প্রথম অপশন দিয়ে, ডিভিডেন্ড স্টক। সোজা কথায় এটা হলো এমন একটা উপায় যেখানে কোনো কোম্পানির মালিকানার একটা অংশ কিনে তার লাভের ভাগিদার হওয়া যায়। ভাবুন তো একবার, ডিভিডেন্ড থেকে আয় কতটা পাওয়ারফুল হতে পারে। এর সবচেয়ে বড় উদাহরণ তো ওয়ারেন বাফেট নিজেই। ধারণা করা হচ্ছে 2025 সালে শুধু ডিভিডেন্ড থেকেই তার আয় হবে $3 বিলিয়নেরও বেশি। এটা কিন্তু কয়েক দশক ধরে করা লং টার্ম ইনভেস্টিংয়ের ফল। ব্যাপারটা আসলে খুব সহজ। যখন কোনো কোম্পানি ভালো ব্যবসা করে আর লাভ করে, তখন তারা সেই লাভের একটা অংশ তাদের শেয়ার হোল্ডারদের সাথে ভাগ করে নেয়। এই যে নিয়মিত পেমেন্ট, এটাই হলো ডিভিডেন্ড। আর এটাই ইনভেস্টরদের জন্য একটা স্টেডি ক্যাশ ফ্লো বা আয়ের উৎস তৈরি করে দেয়। কিন্তু হ্যাঁ, স্টকের সাথে একটা বড় ঝুঁকিও কিন্তু জড়িয়ে আছে। সেটা হলো আসল বিনিয়োগের মূল্য কিন্তু কমেও যেতে পারে। ধরুন 100 টাকার ইনভেস্টমেন্ট বেড়ে 200 টাকা হয়ে গেল, দারুণ। কিন্তু এটা কমে 50 টাকাও তো হয়ে যেতে পারে। যতক্ষণ না শেয়ারটা বিক্রি করা হচ্ছে, ততক্ষণ এটা শুধু কাগজের ওপরের একটা লোকসান, কিন্তু রিস্কটা তো একদম সত্যি। আচ্ছা, স্টক তো গেল, এবার চলুন আমাদের দ্বিতীয় অ্যাসেটটা দেখি, আর সেটা হলো কর্পোরেট বন্ড। এখানে ব্যাপারটা একটু অন্যরকম। আপনি কিন্তু কোম্পানির মালিকানা কিনছেন না, বরং আপনি কোম্পানিকে টাকা ধার দিচ্ছেন। আগে কর্পোরেট বন্ডে ইনভেস্ট করাটা বেশ কঠিন ছিল, কারণ অনেক বেশি টাকার প্রয়োজন হতো। কিন্তু এখন দিন বদলেছে। এখন মাত্র 1010 টাকা দিয়েই কর্পোরেট বন্ডে ইনভেস্ট করা সম্ভব। ফলে এটা এখন অনেক সাধারণ বিনিয়োগকারীর নাগালের মধ্যে চলে এসেছে। আর এর প্রসেসটাও কিন্তু বেশ সহজ। কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে একটা বন্ড পছন্দ করে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ইনভেস্ট করলেই হলো, ব্যাস। এরপর নিয়মিত একটা ফিক্সড টাইমে সুদ পেতে থাকবেন, আর যখন বন্ডের মেয়াদ শেষ হয়ে যাবে, তখন আসল টাকাটাও ফেরত পাওয়া যাবে। বন্ডের ক্ষেত্রে একটা খুব কমন শব্দ হল YTM, মানে ইল্ড টু ম্যাচুরিটি। এটা আসলে কি? এটা হলো একটা বার্ষিক রেট যা আপনাকে বলে দেয় যে আপনি যদি বন্ডটা একদম মেয়াদ শেষ হওয়া পর্যন্ত ধরে রাখেন, তাহলে মোট কত রিটার্ন আশা করতে পারেন। তো স্টক আর বন্ডের পর এবার আসা যাক আমাদের তৃতীয় অপশনে, সেটা হলো মিউচুয়াল ফান্ড। অনেকেই হয়তো এর সাথে পরিচিত। এটা এমন একটা ব্যবস্থা যেখানে অনেক বিনিয়োগকারী মিলে টাকা জমা করেন, আর সেই টাকাটা একটা ডাইভার্সিফাইড বা বৈচিত্র্যময় পোর্টফোলিওতে বিনিয়োগ করা হয়। এখন মিউচুয়াল ফান্ড থেকে নিয়মিত ইনকামের জন্য মূলত দুটো অপশন থাকে। একটা হলো গ্রোথ অপশন। এখানে যা লাভ হয় সেটা আবার ফান্ডেই ইনভেস্ট করে দেওয়া হয় যাতে ফান্ডের ভ্যালু বাড়ে। আর আরেকটা হলো IDCW অপশন। এখানে লাভটা বিনিয়োগকারীদের মধ্যে ভাগ করে দেওয়া হয়, আর এভাবেই একটা ক্যাশ ফ্লো তৈরি হয়। IDCW নামটা শুনে হয়তো একটু জটিল মনে হতে পারে। এর পুরো কথাটা হলো ইনকাম ডিস্ট্রিবিউশন কাম ক্যাপিটাল উইথড্রল। আসলে এটা নতুন কিছু নয়। কয়েক বছর আগেও এটাকে আমরা ডিভিডেন্ড প্ল্যান নামেই চিনতাম। তবে এখানে একটা খুব জরুরি বিষয় মাথায় রাখতে হবে। বন্ডের মতো IDCW ফান্ডের ইনকাম কিন্তু গ্যারান্টিড বা নিশ্চিত নয়। এটা পুরোটাই ফান্ডের মার্কেট পারফরম্যান্সের উপর নির্ভর করে। মার্কেট ভালো চললে হয়তো ভালো ডিভিডেন্ড পাওয়া যাবে, কিন্তু মার্কেট খারাপ হলে ডিভিডেন্ড কমে যেতে পারে, এমনকি নাও পাওয়া যেতে পারে। আচ্ছা, এবার আমরা আমাদের পরের দুটো অ্যাসেটের দিকে এগোবো, আর দুটোই রিয়েল এস্টেট বা সম্পত্তি কেন্দ্রিক। চলুন প্রথমে দেখি ফিজিক্যাল প্রপার্টি থেকে কিভাবে নিয়মিত আয় করা সম্ভব। কমার্শিয়াল রিয়েল এস্টেট, মানে ধরুন গোদাম বা ইন্ডাস্ট্রিয়াল পার্ক, এগুলো কিন্তু বেশ ভালো একটা আয়ের উৎস হতে পারে। এখান থেকে বছরে প্রায় 6 থেকে 10% পর্যন্ত রেন্টাল ইল্ড বা ভাড়া বাবদ আয় পাওয়া সম্ভব, যা কিন্তু বেশ আকর্ষণীয়। আর এই সেক্টরটা যে দিন দিন কতটা জনপ্রিয় হচ্ছে তার প্রমাণ হলো বড় বড় বিনিয়োগকারীরা এখন এদিকেই ঝুঁকছেন। দেখা যাচ্ছে ইন্ডাস্ট্রিয়াল আর ওয়্যারহাউজিং সেক্টরে হাই নেটওয়ার্থ ইনভেস্টার্সদের বিনিয়োগ প্রায় 5 গুণ বেড়ে গেছে। কিন্তু এখানে একটা বড় চ্যালেঞ্জ আছে। কমার্শিয়াল রিয়েল এস্টেটে বিনিয়োগ করতে গেলে প্রচুর টাকা দরকার হয়। প্রায় দেখা যায় মিনিমাম ইনভেস্টমেন্টই 1 কোটি বা তারও বেশি।
স্বাভাবিকভাবেই এটা বেশিরভাগ সাধারণ বিনিয়োগকারীর নাগালের বাইরে থেকে যায়। তো এই সমস্যার সমাধান কি? সমাধান হলো রিট, অর্থাৎ রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট। এটাকে অনেকটা মিউচুয়াল ফান্ডের মতোই ভাবতে পারেন, কিন্তু এটা শুধু রিয়েল এস্টেটে বিনিয়োগ করে। অনেক বিনিয়োগকারীর কাছ থেকে অল্প অল্প টাকা নিয়ে একটা বড় ফান্ড তৈরি করা হয়, আর সেটা দিয়ে বড় বড় কমার্শিয়াল প্রপার্টিতে ইনভেস্ট করা হয়। একটা উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হবে। ভারতের একটা জনপ্রিয় আরইআইটি গত 6 বছরে ডিভিডেন্ড আর ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন, মানে মূলধনের বৃদ্ধি, দুটো মিলিয়ে প্রায় 10.5% মতো বার্ষিক রিটার্ন দিয়েছে। তবে হ্যাঁ, একটা কথা সবসময় মনে রাখতে হবে, অতীতের পারফরম্যান্স কিন্তু ভবিষ্যতের গ্যারান্টি দেয় না। তো আমরা 5টা আলাদা আলাদা অ্যাসেট নিয়ে কথা বললাম। এখন প্রশ্ন হলো, এই সবগুলোকে মিলিয়ে নিজের জন্য সঠিক স্ট্র্যাটেজিটা কিভাবে তৈরি করা যায়? চলুন সেই বিষয়টা নিয়েই এবার আলোচনা করি। দেখুন, আসল কথা হলো, নিয়মিত আয়ের জন্য একটাই সেরা বলে কোনো রাস্তা নেই। প্রত্যেকটা অ্যাসেটের নিজস্ব রিস্ক আর রিওয়ার্ড প্রোফাইল আছে। তাই সবচেয়ে জরুরি হলো বিনিয়োগ করার আগে সেই অ্যাসেটটা সম্পর্কে খুব ভালোভাবে জানা এবং নিজের ঝুঁকি নেওয়ার ক্ষমতার সাথে সেটাকে মেলানো। নিরাপদ বিনিয়োগই কিন্তু স্মার্ট বিনিয়োগ। তো এই যে এতগুলো অপশন নিয়ে আমরা আলোচনা করলাম, এরপর প্রশ্নটা হলো, নিয়মিত আয়ের জন্য এর মধ্যে কোন রাস্তাটা নিয়ে প্রথমে আরও জানতে আগ্রহী হবেন? হয়তো এই প্রশ্নের উত্তরটাই আপনার ইনভেস্টমেন্ট জার্নির পরের ধাপটা ঠিক করে দেবে।